আরে ছোটদা, তুমি এখন আমার রুমে? কিছু দরকার নাকি? স্বপন উর্মিলার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। উর্মিলা একটু অস্বস্তিতে পড়ে যায়। তখন স্বপন বলে, না, আমি কিছু আনতে আসিনি। আসলে দেখছিলাম তুমি ঘুমিয়ে আছো কিনা। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। এই বলে স্বপন সেখান থেকে চলে যায়। উর্মিলা দরজা বন্ধ করে শুতে চলে আসে। স্বপনের এই ব্যবহার এবং দৃষ্টি তার কাছে একটু অদ্ভুত মনে হয়, কিন্তু সে ব্যাপারটাকে অত গুরুত্ব দেয় না। এদিকে ছবি দেবী দিন রাত পুজো অর্চনা এবং কীর্তন করে সময় কাটাতেন। ধীরে ধীরে উর্মিলার প্রতি তার বিশ্বাস তৈরি হয় এবং তিনি বাড়ির সমস্ত দায়িত্বভার উর্মিলার হাতে সুপে দিয়ে ঈশ্বর নাম জপ করতে থাকেন। কয়েকদিন পর এক সন্ধ্যাবেলা স্বপন কাজ থেকে ফিরে আসে এবং ছবি দেবীকে বলে, মা, আমার মাথাটা খুব ব্যথা হচ্ছে। তুমি একটু মাথায় তেল মালিশ করে দাও না। বাবা, আমার তো এখন পুজোর সময় হয়ে গেছে। আমি এখন পুজো করতে যাব। এক কাজ কর, বৌমাকে বল, বৌমা তোর মাথা মালিশ করে দেবে। কই গো বৌমা, দাও না ছেলেটার মাথাটা একটু তেল মালিশ করে। হ্যাঁ ছোটদা, আমি দিচ্ছি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তেল আনছি। উর্মিলা তেল নিয়ে আসে এবং স্বপনের মাথায় তেল মালিশ করে দেয়। উর্মিলা স্বপনের মাথায় মালিশ করছিল, এমন সময় স্বপন তার হাতটি ধরে। উর্মিলা অস্বস্তিতে পড়ে যায়। আরে বৌদি, ওই জায়গাটা একটু ভালো করে দাও। তোমার হাতে তো জাদু আছে দেখছি। এমন সুন্দর হাতে মালিশ করলে আমার তো রোজ রোজ মালিশ করতে ইচ্ছা করবে। স্বপনের কথা এবং এভাবে হাত ধরা উর্মিলার ভালো লাগে না। সে তাড়াহুড়ো করে মালিশ শেষ করে এবং নিজের কাজে চলে যায়। দেখতে দেখতে দিন কাটে। একদিন সন্ধ্যাবেলা ছবি দেবী মনমরা হয়ে বসে থাকেন। উর্মিলা তার কাছে যায় এবং বলে, কি ব্যাপার মা, আপনি এভাবে চুপচাপ বসে আছেন যে? আপনার কিছু হয়েছে? মানে শরীর খারাপ লাগছে নাকি? না বৌমা, শরীর ঠিকঠাকই আছে। আসলে মনটা না ভালো নেই। কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে। চিঠি? কার চিঠি মা? কি লেখা আছে চিঠিতে? আমার বান্ধবী সোমলতার মেয়ে রিয়ার। সে চিঠিটা পাঠিয়েছে। সোমলতা খুব অসুস্থ, একেবারে শেষ সময় বলতে পারো। বারবার শুধু আমার নাম করে আমার কথা মনে করছে। জানি না কি হবে। কাল সকালবেলা একবার দেখতে যাব ভাবছি, কিন্তু চিন্তা হচ্ছে সকালে গিয়ে আমি ওকে আদেও দেখতে পাবো তো। মা, এটা তো সত্যি খুব খারাপ খবর। মাসিমা আপনাকে দেখতে চাইছেন, তাহলে তো আপনার ওখানে যাওয়া উচিত। উনি হয়তো আপনাকে কিছু কথা বলতে চাইছেন। আপনি না গেলে সারা জীবন আপনার এই আফসোসটাই থেকে যাবে মা। যাওয়া তো উচিত বৌমা, কিন্তু এখন এভাবে আমি তো আর যেতে পারবো না। তোমাকে এভাবে একা ফেলে এক রাতের জন্য যাওয়াটা ঠিক হবে না। মা, আমার চিন্তা আপনি করবেন না। এখানে আমার কোনো সমস্যা হবে না। আমি সবসময় দরজা লাগিয়ে থাকবো। আপনি বরং একবার দেখা করে আসুন। উর্মিলার কথা শুনে ছবি দেবী একটু স্বস্তি পান। এরপর তিনি তৈরি হয়ে নেন এবং স্বপন বাড়ি ফিরে এলে তাকে বলেন, স্বপন, তুই আমাকে একবার তো মোটর সাইকেলে করে সোমলতার বাড়িতে নিয়ে চল না রে। ওর শরীরটা না খুব অসুস্থ। আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। ঠিক আছে মা, তুমি তৈরি হয়ে গেছো তো? মা, আপনি এই চাদরটা নিয়ে নিন, বাইরে বেশ ঠান্ডা আছে। আর ছোটদা, তুমিও একটা সোয়েটার বা জ্যাকেট পরে নাও। বৌমা ঠিকই বলছে। স্বপন, যা ভেতরে গিয়ে একটা সোয়েটার জ্যাকেট কিছু পরে আয়। এরপর ছবি দেবী এবং স্বপন দুজন বাইকে করে সোমলতা দেবীর বাড়িতে যান। ছবি দেবী সেখানে গিয়ে দরজায় ধাক্কা দেন। সোমলতা, ওই সোমলতা, দরজা খোলো, দেখো আমি এসেছি। কিছুক্ষণ পর রিয়া এসে দরজা খোলে এবং ছবি দেবী রিয়াকে বলেন, রিয়া, তোর মা কেমন আছে রে? কোথায় আছে? মাসিমা, আসুন, এই ঘরে আছে মা। মায়ের শরীর একেবারে নিস্তেজ। আপনার কথাই বারবার বলছিল। ভালোই করেছেন আপনি এসেছেন। আসুন আসুন। ছবি দেবী তার বান্ধবীর কাছে গিয়ে বসেন এবং তার মাথায় হাত বুলিয়ে দেন। এভাবেই কিছুক্ষণ কেটে এবং রাত বাড়তে থাকে। বান্ধবীর অবস্থা এরকম দেখে ছবি দেবী তার চোখে জল সামলাতে পারেন না। স্বপন মায়ের কাছে এসে বলে, মাসিমা, এই অবস্থায় তোমরা বাড়ি ফিরে যাবে কি করে? এখন তোমার যাওয়াটাও উচিত না। তুমি এখন থেকে যাও, আমি বরং বাড়ি ফিরে যাই। ওদিকে আবার বৌদি একা আছে। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। আজ রাতে আমি এখানেই থেকে যাচ্ছি। কাল সকালে আমি গাড়ি ভাড়া করে চলে যাব। তুই সাবধানে বাড়ি ফিরে যা। স্বপন সোমলতা দেবীর বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং বাইক নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে। তার মনের মধ্যে কি চলছিল শুধুমাত্র সেই জানতো। এদিকে শাশুড়ি যাবার পর থেকে উর্মিলার চোখের ঘুম উড়ে গিয়েছিল। মা পৌঁছেছে কিনা কে জানে। মাসি এখন কেমন আছে তারও তো কোনো খবর নেই। হে উপরওয়ালা, তুমি দুই বান্ধবী দেখা করিয়ে দিও। শেষবারের জন্য যেন মা মাসিকে দেখতে পায়, তার ব্যবস্থাটা করিয়ে দিও তুমি। এদিকে রাত প্রায় 12টা। দরজায় টোকা পড়ে।
উর্মিলা ছুটে গিয়ে দরজা খোলে এবং দেখে স্বপন সেখানে দাঁড়িয়ে আছে। তখন উর্মিলা বলে, ছোটদা তুমি? মা কোথায়? মা আসেনি? না, মা তো ওখানে রয়ে গেছে। ও আচ্ছা, আর মাসি? মাসিমা কেমন আছে? মাসিমার শরীর খুব একটা ভালো নেই, শেষ অবস্থা বললেই চলে। এ বাবা, মা তো তাহলে খুব কান্নাকাটি করছেন। যাই হোক, তুমি দরজা লাগিয়ে দাও আর গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি আমার রুমে চলে যাচ্ছি। আরে আরে, কোথায় যাচ্ছ? মানে আমি বলছিলাম ঠান্ডায় বাইক চালিয়ে আমার হাতটা পুরো জমে গেছে, খুব ঠান্ডা লাগছে। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য গরম গরম চা আনছি। চা খেলে তোমার একটু কষ্ট কমবে, তারপর ঘুমিয়ে পড়ো। এই বলে উর্মিলা স্বপনের জন্য চা করতে চলে যায়। সে চা করছিল, এমন সময় হঠাৎ স্বপন পেছনের দিকে এসে দাঁড়ায়। উর্মিলা স্বপনকে দেখে চমকে যায় এবং বলে, এ কি, তুমি এখানে কেন? আমি তো চা করছিলাম। আরে আরে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু জল নিতে এসেছিলাম, গলা শুকিয়ে গেছে তো, তাই একটু জল নিতে এসেছি। এই বলে স্বপন অদ্ভুতভাবে উর্মিলার দিকে তাকায়। স্বপনের চাউনি উর্মিলার খুব একটা ভালো লাগে না। সে তাড়াহুড়ো করে তাকে চা ধরিয়ে দিয়ে সেখান থেকে নিচের ঘরে চলে যায়। স্বপনও তার পেছন পেছন যায়। তুমি আবার এখানে আসছো কেন? কি চাই তোমার? তোমার সমস্যাটা কি? এই তো আসল কথা এবার শুরু হবে। আমি যা চাই তুমি পরিষ্কার করে বুঝতেই পারছো। স্বপন এসব কথা বলতে বলতে উর্মিলার দিকে এগিয়ে যায় এবং তার হাত ধরে ফেলে। উর্মিলা ভয়ে চিৎকার করে এবং বলে, এইসব তুমি কি করছো? আমার থেকে দূরে থাকো, তোমার লজ্জা করছে না? আমি তোমার দাদা স্ত্রী, তোমার বৌদি, তুমি কিভাবে এইসব করতে পারো? একদম চুপ, বেশি চিৎকার করলে তোমার নামে উল্টে দোষ চাপিয়ে দেবো, তারপর তোমাকে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। মনে আছে তো তোমার বাবা তোমাকে কিভাবে মারতো? আবার কিন্তু ওই অত্যাচার শুরু হবে। মা আমাকে কিছুই বলবে না, কেননা মাতাল ছেলের কোনো দোষও দেখতে পাবে না, উল্টে তোমার জীবন পুরো শেষ হয়ে যাবে। তাই বলছি চুপচাপ আমার কথা সব শুনে নাও। নোংরা অসভ্য মানুষ, লজ্জা করে না আমার সঙ্গে এসব কথা বলতে? তোমার মনে এত নোংরা পাপ লুকিয়ে ছিল, তা তো আমি কখনো বুঝতেই পারিনি। খবরদার আমার কাছে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। উর্মিলা চিৎকার করে, কিন্তু স্বপন তার কথা শোনে না। সে তার দিকে এগিয়ে যায় এবং তার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে। উর্মিলা চিৎকার করতে থাকে এবং কান্নাকাটি করে। ঠিক এমন সময় দরজা খুলে ছবি দেবী প্রবেশ করেন এবং দেখতে পান যে স্বপন উর্মিলার চুল ধরে তাকে টানছে এবং উর্মিলা হাত জোড় করে তার কাছে নিজের সম্মানের ভিক্ষা চাইছে। কি হচ্ছেটা কি এসব? স্বপন, ছাড় ওকে, ছাড় বলছি। ছবি দেবীকে হঠাৎ এভাবে দেখে স্বপন ভয় পেয়ে যায় এবং বলে, মা মা, আমি কিছুই করিনি, বিশ্বাস করো আমি কিছুই করিনি। এই মেয়েটা খুব খারাপ মেয়ে, প্রত্যেকদিন আমাকে এইভাবে ওর ঘরে ডাকতো। এই মেয়েটা মোটে ভালো না, জোর করে আমাকে এইভাবে ডেকে এখন ফাঁসানোর চেষ্টা করছে। এক্ষুনি ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও, বের করে দাও এই ঘর থেকে। মা, ছোটদা মিথ্যে কথা বলছে, আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই। আমি গরিবের মেয়ে হতে পারি, কিন্তু চরিত্রহীন নয় মা। আমি কখনোই এইসব নোংরা কথা মনে আনতে পারি না। আমার কোনো দোষ নেই মা, আমার কোনো দোষ নেই। ছোটদা আমার সঙ্গে জোর জবরদস্তি করতে চাইছিল। উর্মিলা কান্নাকাটি করে। তখন স্বপন তাকে ঘর থেকে বের করতে যায়। সঙ্গে সঙ্গে ছবি দেবী স্বপনকে থামিয়ে বলেন, থাম স্বপন, খবরদার বৌমার গায়ে হাত দিবি না। তুই তুই কি ভেবেছিসটা কি? আমি কিছু বুঝতে পারছি না কে আসল দোষী। আমি এমনি এমনি এখানে ছুটে আসিনি, বুঝেছিস? তোর উপরে আমার সন্দেহ হয়েছিল, সেজন্যই এসেছি। মা তুমি এসব বলছো? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়ে আমি যে কত বড় পাপ করেছি সে আমিই জানি। দাঁড়া, তোকে আমি এমনি এমনি যেতে দেব না, তোকে আমি পুলিশের হাতে তুলে দেব। কারণ তোর মতো ছেলে শুধু বাড়িতে নয়, পুরো সমাজের জন্য ক্ষতিকারক। এই বলে ছবি দেবী পুলিশকে ফোন করে ডাকেন এবং ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। এদিকে উর্মিলা কান্নাকাটি করে অস্থির। ছবি দেবী তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলেন, বৌমা, তুমি আর কান্নাকাটি করো না মা। দেখো, তোমার সঙ্গে যে অন্যায় করেছে সে তার অন্যায় শাস্তিও পেয়ে গেছে। এখন তুমি সুরক্ষিত। মা, আপনি আমাকে বিশ্বাস করলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মতো গরিব মেয়েকে আপনি বিশ্বাস করে আমার মাথার ছাদ বজায় রেখেছেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা মা। আমি বুঝতে পারছি মা, তোমার মধ্যে এখন কি চলছে। আমি আমার ছেলের ভুল আর অন্যায়কে কখনোই প্রশ্রয় দেব না। আমার কাছে আমার বাড়ির মেয়েদের সম্মান অনেক বেশি দামি। এর জন্য আমি আমার ছেলেকে শাস্তি দিতে কখনোই পিছু পা হব না। ছবি দেবী উর্মিলাকে অনেক আশ্বস্ত করেন। উর্মিলাও কান্নাকাটি করে শান্ত হয়ে বসে।
ধীরে ধীরে ছবি দেবী উর্মিলাকে তার অতীতের জীবনের কথা বলতে শুরু করেন। উর্মিলা, তুমি জানো আমি এই জিনিসটাকে একেবারে পছন্দ করি না, কারণ এই কথাটার সাথে আমার অতীত জড়িত হয়ে আছে। আমি যখন তোমার মতোই বয়সী, তখন তপন মাত্র 2 বছরের শিশু, আর স্বপন আমার পেটে। এমনই একদিন আমার ছোট দেওর আমার ঘরে ঢুকে যায়। সে আমার সাথে অন্যায় করার চেষ্টা করে। আমি চিৎকার চেঁচামেচি করি, বাড়ির সবাই এসে পড়ে। আমার ছোট দেওর সবার সামনে আমাকে কুলোটা বলে, আমাকে দোষ দেয়। এসব শুনে আমার স্বামী শাশুড়ি সবাই আমাকে অনেক নোংরা নোংরা কথা বলে। আমার শাশুড়ি আমাকে এঁটো বলে, আমি নাকি এঁটো মহিলা, তাই আমাকে বাড়িতে রাখা যাবে না, এবং বাড়ি থেকে বের করেও দেয়। তার মানে এই জায়গা জমি বাড়ি এসব শ্বশুর মশাইয়ের নয়, আর উনি বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছে, কিন্তু আমার জন্য মারা গেছে। তখন আমার কাছে গয়নাগাটির অভাব ছিল না। সবকিছু নিয়ে আমি রাত্রিবেলাতেই আমার ছোট্ট ছেলেকে কোলে নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ি, এবং আমার বান্ধবী এই সোমলতার কাছে আসি। সোমলতা ওর বাড়িতে আমাকে আশ্রয় দেয়। তারপর সমস্ত গয়নাগাটি বিক্রি করে আমি কয়েক বিঘা জমি কিনি আর একটা বাড়ি তৈরি করি। তারপর ধীরে ধীরে জায়গা জমি অনেক বেশি বেড়ে যায়। তবে আমার জীবন থেকে ওই এটো শব্দটি যায়নি। তারপর থেকে এই শব্দটা এবং এর সঙ্গে জড়িত সবকিছুকে আমি ঘেন্না করতে শুরু করি। বিয়ের পর তোমার সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু ওসবের পিছনে তোমার উপরে আমার কোনো রাগ বা অভিমান ছিল না। সবকিছুর পেছনে আমার অতীত ছিল, এবং অতীতের কিছু তিক্ত কথা ছিল। মা, আপনি এত অত্যাচার সহ্য করেছেন, এত কষ্ট পেয়েছেন, আপনি কখনোই আপনার শ্বশুরবাড়ির লোকেদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করেননি? আপনার স্বামীকে একবারও জিজ্ঞাসা করার চেষ্টা করেননি যে উনি কেন আপনাকে এভাবে ফেলে দিয়েছেন? ওনার ছেলেদের দায়িত্ব কেন নিলেন না? না, যারা আমাকে বিশ্বাস করে না, রাতের বেলা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, অসহায় মেয়ে কোথায় যাবে না যাবে এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তাদের কাছে আমি কি জবাব চাইবো? এতদিন ধরে যে যন্ত্রণা বুকের মধ্যে বেঁধে রেখেছিলাম, আজ তোমাকে এই অনর্থ হওয়ার হাত থেকে বাঁচিয়ে সেই যন্ত্রণা থেকে আমি একটু হলেও রেহাই পেয়েছি। আজ আমার মন অনেক শান্তি হয়েছে। মা, আমার খুব ভয় করছে। আপনার বড় ছেলে যদি আমাকে সন্দেহ করে, ও যদি বাবার মতো আমাকে না মেনে নেয়? তুমি চিন্তা করো না মা, আমার বেলাতে আমার শাশুড়ি আমার সব থেকে বড় শত্রু ছিলেন, কিন্তু তোমার বেলাতে এরকম কিছুই হবে না। আমি তোমার পাশে আছি। আমি তপনকে কালকেই ডেকে নেব। বেশি টাকা পয়সার দরকার নেই। গ্রাম থেকে যেটুকু রোজগার হবে তাতেই আমাদের সংসার চলে যাবে, আর দিন আরামের সঙ্গে কেটে যাবে। পরের দিন ছবি দেবী তার ছেলেকে খবর পাঠান এবং গ্রামে ডেকে নেন। এতদিন পরিবার থেকে দূরে থেকে তপনের মনও নরম হয়ে উঠেছিল। বাড়িতে যখন মা তাকে বুঝিয়ে সবকিছু বলে, তখন সে নিজের ভুল বুঝতে পারে। এরপর তপন তার মা এবং স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। প্রতিমার হাতে সুস্বাদু সিঙ্গাড়া আর কচুরি খেতে খেতে মল্লিকা দেবী প্রতিমার বাবা দেবজিৎ বাবুকে বলেন, দাদা, আপনার মেয়ে বেটে হলেও মেয়ের তো রান্নার হাত দারুণ। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনারা এবার একদিন দিনক্ষণ ঠিক করে বিয়ের দিন পাকা করে ফেলুন। আরে দিদি, আপনি কি বলছেন? সত্যি সত্যি আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে? এই যে আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, মেয়ে তো আমার ভালোই পছন্দ হয়েছে। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, আপনি এই সপ্তাহের মধ্যেই বিয়ের দিনটা পাকা করে ফেলুন। আমি আর দেরি করতে চাই না। একদম তাই, একদম তাই। দেরি আবার কিসের? আপনি যদি আজই বলেন, আজই বিয়ের জোগাড় করে ফেলবো। ছেলেপক্ষ সেখান থেকে চলে যাওয়ার পর প্রতিমার মা অঞ্জলি দেবী দেবজিৎ বাবুকে বলেন, তুমি অমনি ওদেরকে বিয়ের জন্য কথা দিয়ে ফেললে? একবার ছেলের বাড়িঘর দেখে এলেন না? ছেলে কি করে এসব তো দেখার প্রয়োজন আছে নাকি? আমি যা করছি তোমার মেয়ের ভালোর জন্যই করছি। আমার কাজের ভুল ধরো না তো। ওপরওয়ালার কৃপায় এতদিন পরে একটা ভালো সম্বন্ধ হতে লেগেছে। এক কথাতেই ওরা বিয়ের প্রস্তাব দিয়েছে। তুমি আর এতে কোনো ঝগড়া করো না তো। কিন্তু তা বলে তুমি মেয়েকে না দেখে শুনেই জলে ফেলে দেবে? ওর ভাগ্যে যা আছে তাই হবে। যেমন ভাগ্য নিয়ে জন্মাবে সে সেরকমই তো পাবে। এবারে যাও তো, আমার মাথার কাছে দাঁড়িয়ে মাথা খেও না। এভাবেই তাড়াহুড়ো করে কৌশিকের সঙ্গে প্রতিমার বিয়ে হয়ে যায়। আসলে প্রতিমা একটি বেটে মেয়ে ছিল। উচ্চতা কম হওয়ার জন্য কোথাও তার বিয়ে ঠিক হচ্ছিল না। প্রতিবারই ছেলেপক্ষরা তাকে দেখতে এসে বিভিন্ন রকমের কথা শুনিয়ে চলে যেত। তাই এইবারে দেবজিৎবাবু যখন জানতে পারলেন যে ছেলেপক্ষের প্রতিমাকে পছন্দ হয়েছে, তিনি আর কোনো খোঁজ খবর না নিয়েই এই বিয়েতে রাজি হয়ে যান। বিয়ের দিন প্রতিমার মা অঞ্জলি দেবী দেবজিৎবাবুকে বলেন, ওগো শুনছো, পাত্র তো ঠিক মতো দাঁড়াতে পারছে না। আমার মনে হয় ওর পায়ে কোনো অসুবিধা আছে, সেজন্যই ওনারা এই বিয়েতে রাজি হয়েছেন জানো।
তাই তো, আমি এতক্ষণ লক্ষ্য করিনি। এখন বিয়ে ভেঙে গেলে আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হবে, আর ওকে কেউ বিয়ে করতে রাজি হবে না। এই জন্য আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে ওগো, ছেলে আর ছেলের বাড়ির খোঁজ নিয়ে দেখে শুনে বিয়ের কথা এগোবে, কিন্তু তুমি তো আমার একটাও কথাই কান দিলে না। দিলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট করে। তুমি একদম ঠিক বলেছিলে, ছেলেপক্ষকে না দেখে শুনে বিয়েটা ঠিক করা একদমই আমার উচিত হয়নি। এ সবই আমারই দোষ, কিন্তু এই মুহূর্তে আমার আর কিছু করারও নেই। তুমি আর কিছু বলো না, বিয়ে যখন হচ্ছে হয়ে যেতে দাও। দেবজিৎ বাবুর কথা শুনে অঞ্জলি দেবী কাঁদতে থাকেন। বিয়ে হয়ে যাওয়ার পর প্রতিমা যখন শ্বশুরবাড়িতে যায়, তখন তার শাশুড়ি গৃহপ্রবেশ করে তাকে বলে, হ্যাঁ গো বৌমা, তোমার বাবারা তো দেখছি খুব অল্পতেই বিয়ে সেরে দিয়েছেন। সোনার গহনাগুলো তো খুব একটা ভালো নয়, আর ওই নিম খাটের খাট বিছানা, ফার্নিচারগুলো সেগুনের কাঠেরও দিল না। মা, আপনি আমার বাবার কাছে এত বড় সত্যটা লুকিয়ে গেলেন যে আপনার ছেলে ঠিকমতো হাঁটতে পারে না। সে কথা তো আপনারা আমাদেরকে জানালেন না কই। কি বললে? তোমার এত বড় সাহস? তুমি আমার ছেলের খুঁত বার করছো? নিজেকে কখনো আয়নাতে দেখেছো? দূর থেকে তো তোমাকে দেখাই যায় না, এতটাই বেটে তুমি। আমি যদি না তোমাকে ঘরের বউ করে আনতাম, ওই সারা জীবন বাপের বাড়িতেই বসে থাকতে হতো তোমাকে। আমি তো আপনার বাড়ির বউ হব বলে আপনাকে জোরাজুরি করিনি, আপনি বরং তাড়াহুড়ো করে এই বিয়েটা করিয়েছেন। কৌশিক আড়াল থেকে সব কিছুই শুনছিল। প্রতিমা তার ঘরে আসার পর কৌশিক তাকে বলে, প্রতিমা, আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমি এটা জানতাম না যে তুমি আমার ব্যাপারে কোনো কিছুই জানো না। আমি জানতাম তুমি সব কিছু জেনে শুনেই বিয়েতে মত দিয়েছো। এটা তো সত্যি, তোমার সঙ্গে একটা খোঁড়া মানুষের বিয়ে হয়ে গেল, তোমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। কৌশিকের কথা শুনে প্রতিমার কৌশিকের উপরে বিশ্বাস হয় এবং তার মন একটু নরম হয়। তখন সে কৌশিককে বলে, দেখো, তুমি কিছু মনে করো না, তোমার পায়ের সমস্যা রয়েছে তাতে আমার কিছু যায় আসে না। আসল ব্যাপারটা হচ্ছে, আমার মধ্যে যেমন খুঁত রয়েছে, আমার বাবা মা তোমাদেরকে সমস্ত কিছুটা সত্যি কথাই বলেছি, কিচ্ছু লোকায়নি। কিন্তু তোমার মা আমাদের কাছ থেকে তোমার এই ব্যাপারে লুকিয়েছেন, একটা নতুন সম্পর্ক তৈরি করতে গেলে যেটা কখনোই করা উচিত নয়। আমি মাকে বারবার বলে দিয়েছিলাম যে উনি যেন আমার ব্যাপারে তোমাদের বাড়িতে সকলকেই জানিয়ে দেয়, কিন্তু উনি তো ফিরে এসে বলল যে উনি সকলকে জানিয়েছেন এবং সকলে সবকিছু জানা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছে। আচ্ছা প্রতিমা, তুমি একটা সত্যি করে বলো তো, মা তোমাদের কাছে আর কি কি লুকিয়েছে? উনি বলেছেন তুমি বড় কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করো, আর তোমাদের 3 তলা পাকা বাড়ি আছে, কিন্তু আমি তো এখানে এসে দেখছি একটা 2 কামরার ঘর। প্রতিমা, আমি কোনো বড়লোক কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি করি না, আমি সামান্য একটা ফ্যাক্টরিতে দিনমজুরে কাজ করি। আর বাড়ি বলতে তো তুমি দেখতেই পাচ্ছ, এই 2 কামরা ভাঙাচোরা বাড়ি, আর ওই সামনের যে বাঁশবাগানটা দেখতে পাচ্ছ, ওটা ছাড়া আমাদের জায়গা জমি আর সম্পত্তি বলতে কিছুই নেই। কৌশিকের কথা শুনে প্রতিমা অবাক হয়ে যায় এবং তার দিকে চেয়ে থাকে। তখন কৌশিক বলে, তুমি এইভাবে মন খারাপ করো না প্রতিমা, আমি দেখছি, মায়ের সঙ্গে কথা বলে দেখছি, তুমি যদি চাও তোমার বাবার কাছে ফিরে যেতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি এভাবে বলো না, আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। সব থেকে বড় কথা হলো, তোমাকে দেখে আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ভালো মনের মানুষ। এটাই আমার কাছে পরম প্রাপ্তির। আমি যখন বিয়ে হয়ে একবার এ বাড়িতে এসে গিয়েছি, তখন আর ফেরার কথা ভাবছি না। এভাবেই প্রতিমা ও কৌশিকের মধ্যে কথাবার্তা হয়। পরের দিন সকালে প্রতিমা উঠে সমস্ত কাজকর্ম করে। মল্লিকা দেবী চুপচাপ চেয়ারে বসে বসে সমস্ত কিছুই লক্ষ্য করতে থাকেন এবং তার কাজের খুঁত বার করেন। রান্না হয়ে যাওয়ার পর প্রতিমা সবাইকে ডেকে খেতে দেয়। খাবার খেতে খেতে মল্লিকা দেবী বলেন, ভাতটা এরকম নরম করেছো কেন? আর এত ডেলা পাকানো হয়েছে কেন শুনি? কই মা, রান্না তো ঠিকই আছে, তুমি শুধু শুধু এরকম বলছো কেন? বাবা বাবা, বউ আসতে না আসতেই যে বইয়ের হয়ে কথা বলা শুরু করে দিলি, তা কি এমন জাদু করলো শুনি? ওহ মা, তুমি সামান্য কথা নিয়ে এরকম করছো কেন? এমন করছো যেন কত কিছুই না হয়ে গেছে। ছাড়ো ওসব কথা, ছাড়ো, ভাতটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। থাক, তোর বইয়ের হাতে রান্না তুই খা, আমার আর খিদে নেই। কেন যে এই মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম কে জানে। এভাবেই দিন কাটতে থাকে। 1 মাস পর হঠাৎ কৌশিকের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় এবং তার কাজটি চলে যায়। কৌশিক দুঃখী মনে বাড়ি ফিরে আসে এবং বাড়ি এসে সবাইকে বলে, মা, প্রতিমা, তোমাদের একটা কথা বলার আছে। আমার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, তাই আমার কাজটাও চলে গেছে। ব্যাস, যেটার ভয় করছিলাম সেটাই ঘটলো। এই অপয়া মেয়েটা বাড়িতে আসতে না আসতেই তোর চাকরিটাকে খেয়ে নিল। এবার পথে বসে ভিক্ষে করা ছাড়া আর আমাদের কোনোই উপায় নেই। মা, আপনি এভাবে বলছেন কেন? এতে আমার কি দোষ? দোষ তোমার হতে যাবে কেন বাছা? দোষ তো আমার। পৃথিবীতে এত মেয়ে থাকতে দেখে শুনে আমি তোমার মতো একটা মেয়েকে এ বাড়ির বউ করে আনলাম, এখানে তো দোষটা আমারই হলো বলো। মল্লিকা দেবীর কথা শুনে প্রতিমা খুব কষ্ট পায়
এবং তার চোখে জল চলে আসে। কয়েকদিন এভাবেই কাটে, কিন্তু টাকা পয়সা শেষ হয়ে যাওয়ায় তাদের সংসারে অভাব অনটন দেখা দেয়। একদিন সকালে প্রতিমা কৌশিককে বলে, শোনো, আমি একটা কথা ভাবছিলাম, যদি আমরা একটা ধাবা খুলি তাহলে কেমন হয় বলো তো? আমার হাতের রান্নাবান্না তো তুমি খেয়েই দেখেছো। তোমার হাতের রান্না যে কোনো হোটেলের থেকে ভালো, তাতে কোনো সন্দেহ নেই প্রতিমা, কিন্তু ধাবা খোলার মতো টাকা পয়সা তো আমার কাছে নেই। আমার মনে হয় আমরা ধাবা খুললে আমাদের ধাবা বেশ ভালোই চলবে। এ বিষয়ে তুমি চিন্তা করো না, এইসব ব্যবস্থা আমি ঠিক করে ফেলবো। এরপর প্রতিমা প্রত্যেক দিন বাঁশ বাগানে গিয়ে বাঁশ কেটে জমা করতে থাকে। কিছুদিন পর সে বাঁশ দিয়ে একটা ধাবা তৈরি করে। বাঁশের ধাবা, বাঁশের টেবিল, বাঁশের চেয়ার, সবকিছুই বাঁশের, যেটা দেখতে খুবই আকর্ষণীয় হয়েছিল। এরপর প্রতিমা তার বাবার বাড়ি থেকে দেওয়া সোনা গয়না বিক্রি করে অন্যান্য সামগ্রী কিনে ধাবাটি উদ্বোধন করে। কিছুক্ষণ পর তার ধাবাতে নতুন বিবাহিত একজন বরবউ এসে উপস্থিত হয়। তখন বউটি প্রতিমাকে দেখে বলে, এই দেখো না, এটা তো একটা বেটে মেয়ের ধাবা, এখানে খেতে আমার কেমন লাগছে। আমি অনেকক্ষণ টাইপ করে এসেছি, আমি আর খিদে সহ্য করতে পারছি না। তোমার যদি খেতে হয় খাও, আর নাহলে জল খেয়ে থাকো, আমি খেতে চললাম। এই বলে তারা লুচি আলুর দম অর্ডার করে। কিছুক্ষণ পর প্রতিমা লুচি আলুর দম নিয়ে তাদের কাছে আসে এবং টেবিলের উপরে রাখে। আলুর দমের গন্ধ শুকে বউটির জিভে জল চলে আসে। তখন সে একটু আলুর দম চেখে দেখে এবং বলে, আরে বাহ, এ তো দারুণ টেস্টি হয়েছে, আমি তো আশাই করতে পারিনি এখানে এত টেস্টি খাবার পাওয়া যায়। এরপর তারা পেট ভরে খাবার খেয়ে নেয় এবং বিলের সাথে সাথে তাদেরকে কিছু টিপও দেয়। প্রথম রোজগারের টাকা পেয়ে প্রতিমা ও কৌশিক খুবই খুশি হয়ে যায়। তাদের ধাবাটি মেন রাস্তার ধারে হওয়ায় অনেক খদ্দের আসতে শুরু করে। একটি খদ্দের খেতে খেতে বলে, আরে বড়দি, শহর থেকে এত দূরে বাঁশের ধাবা যে দারুণ। এখানে তো দেখছি সবকিছুই বাঁশের তৈরি। এত চমৎকার জায়গা, মাঝে মাঝে তো এখানে খেতে আসতে পারা যায়। হ্যাঁ দাদা ভাই, আপনারা নিশ্চয়ই আসতে পারেন, আমাদের এখানে বাঁশের পকোড়াও পাওয়া যায়। বাঁশের পকোড়া? সেটা আবার কি জিনিস গো? এইরকম খাবারের নাম তো আগে কখনো শুনিনি। আসলে দাদা, কচি বাঁশ কেটে সেদ্ধ করে তা দিয়ে পকোড়া তৈরি করা হয়। তাই নাকি? তাহলে এক প্লেট বাঁশের পকোড়া খেয়ে দেখি কেমন হয়েছে। এরপর খদ্দেরটি বাঁশের পকোড়া খায় এবং সেটি তার খুবই ভালো লাগে। তখন সে প্রতিমার অনেক প্রশংসা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যে প্রতিমার বাঁশের ধাবা অনেক পপুলার হয়ে যায়। তাদের বিক্রিও অনেক বেশি হয়। 1 বছর পর টাকা জমিয়ে প্রতিমা একটি সুন্দর বাড়ি বানায়। এখন মল্লিকা দেবীও তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি একদিন প্রতিমার কাছে এসে হাত জোড় করে বলেন, বৌমা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছি। আজ তুমি আমাদের সংসার চালাচ্ছ, আমাদের দেখাশোনা করছো, আমি খুব লজ্জিত মা, তুমি আমায় ক্ষমা করে দাও। মা, আপনি এভাবে হাত জোড় করে আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি আমার পরিবারের মানুষ, আমার স্বামীর মা, তাই আপনার মর্যাদা আমার কাছে অনেক বেশি। তুমি ভালো বাড়ির মেয়ে, তোমার শিক্ষাও ভালো, তাই তুমি এত সহজে আমাকে ক্ষমা করে দিলে। আমি সত্যি তোমার মতো বৌমা পেয়ে ধন্য হয়ে গিয়েছি। এভাবেই মল্লিকা দেবী ও প্রতিমার মধ্যে মিল হয়ে যায় এবং এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।